নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা, যেখানে পাবেন চেনা অচেনা সাহিত্যিকদের অনন্য সব লেখনীগুলি। আজ শুনবেন সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা যুবকের প্রেম অবলম্বনে গল্প মোহজাল। গল্প পাঠে আমি রিয়া। গল্পটি শুনতে শুনতে গল্প একান্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে নতুন গল্প এলেই ঝট করে আপনার কাছে পৌঁছে যায়। শুনতে থাকুন আজকের গল্প। বিবাহের পর 3টি বৎসরও ঘুরিল না। মহেন্দ্র বিপত্নিক হইল। মাত্র 2 বৎসর 9 মাস পূর্বে তাহার বিবাহ হইয়াছিল। মেয়েটির নাম ছিল চঞ্চলা। তবে মেয়ের নাম চঞ্চলা রাখা ভালো হয় নাই, কারণ বধূ হইয়া তাহাকে প্রতিকূলে ধ্রুবতারার মতোই স্থির থাকিতে হইবে। ছেলেবেলায় সে বড় দুষ্ট ছিল বলিয়াই মা বাপ তাহার ফুটিতে না ফুটিতেই চপলা চঞ্চলার মতোই সে আকাশের গায়ে লুকাইবে। মহেন্দ্র তাহাদের জেলায় অবস্থিত মিশনারি কলেজ হইতে 2 বার বিয়ে পরীক্ষা দিয়া অকৃতকার্য হইয়া পড়া ছাড়িয়া দিয়াছিল। পড়াশোনায় মন তাহার কোনো কালেই ছিল না। তাহার মন ছিল খেলায়, তাস বা পাশা খেলায় নয়, ক্রিকেট, ফুটবল, কুস্তি, জিমন্যাস্টিক ইত্যাদিতে। কলেজের ফুটবল টিমের সেই ছিল ক্যাপ্টেন, জিমন্যাস্টিকের আখড়ায় সেই ছিল মাস্টার। দেহে তাহার বিলক্ষণ বলও জন্মিয়াছিল। পাশ করিতে না পারিলেও আরও একটা জিনিস সে বেশ করিয়া আয়ত্ত করিয়া লইয়াছিল, ইংরাজি ভাষা এবং আদব কায়দা। মিশনারি সাহেবগণের সহিত সর্বদাই মিশিবার ইহা ফল। খেলায় তাহার নিপুণতা ও দেহবলের জন্য সাহেবরা তাহাকে খুব পছন্দ করিতেন। মহেন্দ্র বাড়ির জ্যেষ্ঠ পুত্র। পিতার মৃত্যুর পর সেই বাড়ির কর্তা হইয়াছিল। সংসারটি নিতান্ত ছোট ছিল না। সামান্য কিছু জমি জিরাত ছিল, তাহাতেই কষ্টে সৃষ্টে সংসার চলিত। সকলেই আশা করিয়াছিল মহেন্দ্র মানুষ হইয়া উপার্জন করিতে শিখিলে সংসারের কষ্ট ঘুচিবে। কিন্তু লেখাপড়া শিখিয়াও মহেন্দ্র মানুষ হইবার কোনো লক্ষণই দেখাইল না। তখন পাড়ার প্রবীণাগণ তাহার মাকে পরামর্শ দিতে লাগিলেন, ছেলের বিয়ে দাও গো, তা হলেই দেখবে সংসারের দিকে টান হবে, টাকা রোজগারের চেষ্টা করবে। তাই 21 বৎসর বয়সে মা তাহার বিবাহ দিয়া বধূ ঘরে আনিয়াছিলেন। চঞ্চলার বয়স তখন 11। বৎসর খানেক হইল চঞ্চলা ঘর বসত করিতে আসিয়াছিল। প্রবীণাদের ভবিষ্যৎবাণীকে ব্যর্থ করিয়া মহেন্দ্র ঘরেই বসিয়া রহিল, উপার্জনের কোনো চেষ্টা দেখিল না। শেষের 1 বৎসর সে বউ কাল বিসূচিকা রোগে আক্রান্ত হইয়া মহেন্দ্রকে ফাঁকি দিয়া চলিয়া গেলে সেই শোকে মহেন্দ্র কিছুদিন যেন পাগলের মতো হইয়া গিয়াছিল। সারা সকালবেলাটা মাথাটি নিচু করিয়া উঠানের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত পাইচারি করিয়া বেড়ায়। 7 ডাকেও কেহ তাহার উত্তর পায় না। শ্রান্ত হইলে তক্তপোষের উপর উপুড় হইয়া বালিশে মুখ গুজিয়া পড়িয়া থাকে। রান্না হয়ে গেছে, স্নান করে এসো, ইহা বলিলে সে কথা কানেই তোলে না। অবশেষে বিস্তর তাগিদে স্নান করিয়া খাইতে বসে, কিন্তু পাতে অর্ধেক ভাত তরকারি ফেলিয়া রাখিয়া উঠিয়া যায়। বিকালে জিমন্যাস্টিক বা ফুটবলের আড্ডা হইতে কেহ ডাকিতে আসিলে তাহাকে ফিরাইয়া দেয়, যায় না। রাত্রিতে বিছানায় শুইয়া বহুক্ষণ ঘুমায় না, এপাশ ওপাশ করে, মাঝে মাঝে কাঁদে। ইহা দেখিয়া বাড়ির মেয়েরা গোপনে বলা বলি করে, আহা, বড্ড দুজনে ভাব হয়েছিল কিনা।
আর আঁচলে আপন আপন চক্ষু মুছে। পাড়ার প্রবীণারা মহেন্দ্রর মাকে পরামর্শ দিতে লাগিলেন, শিগগির একটি ভালো মেয়ে দেখে ছেলের বিয়ে দাও গো, তাহলেই মন আবার ভালো হবে। মা বলিতে লাগিলেন, না দিদি, এখন আমি ওকে ও কথা বলতে পারবো না, বড্ড শোকটা পেয়েছে তো, আর কিছুদিন যাক, একটু সামলে উঠুক আগে। 6 মাস কাটিয়াছে। এখন মহেন্দ্র অনেকটা সামলাইয়া উঠিয়াছে, আহারে আবার রুচি জন্মিয়াছে। এখন সে পূর্বের মতোই হাসিয়া ওঠে, পার্শ্ববর্তী গ্রামের সঙ্গে ফুটবলের ম্যাচ খেলিতে যায়, পূর্বের মতো সবই করে, কিন্তু কিছুতেই জীবনের সেই স্বাদটুকু আর পায় না। অবসর বুঝিয়া একদিন তার মা তাহার নিকট পুনরায় বিবাহের প্রস্তাব করিলেন। মহেন্দ্র মাথা নাড়িয়া বলিল, না মা, ও কার্য আর করছি নে। মা বলিলেন, পাগল ছেলে, এখন তোর বয়স কি রে? তোর বয়সের কত ছেলের প্রথম বিয়েই হয় না যে? তোর দ্বিগুণ বয়সের কত লোক পরিবার মরবার পর 2 মাস যেতে না যেতেই আবার বিয়ে করছে, তুই করবি নে কেন বলতো? ওই ও পাড়ার চাটুজ্যেদের মেজ কর্তা। মহেন্দ্র বাধা দিয়া বলিল, যার যা প্রবৃত্তি হয় সেটা করুক মা, আমার দ্বারা কিন্তু এ কার্যটি হবে না। সেদিন এই পর্যন্ত। তাহার পর কোনোদিন মা, কোনোদিন মাসি, কোনোদিন পিসি, কোনোদিন খুড়ি, জেঠি, ঠান দিদিরা এ বিষয়ে মহেন্দ্রকে অনুরোধ করিতে লাগিলেন। অবশেষে তাহাদের পীড়াপিড়িতে মহেন্দ্র উত্ত্যক্ত হইয়া স্থান ত্যাগ করাই স্থির করিলেন। সে মাকে জানাইল, একটা কাজকর্মের উপায় না হলে সংসারই বা চলবে কি করে? তাই মনে করছি, তুমি যদি মত করো তবে কলকাতায় গিয়ে একটা চাকরি বাকরির চেষ্টা দেখি। এতদিনে ছেলের সুবুদ্ধি হইয়াছে জানিয়া মাতা পুলকিত হইয়া উঠিলেন, বলিলেন, তাই তো করা উচিত বাবা, লেখাপড়া শিখেছ, একটা চেষ্টা করলে অবশ্যই একটা ভালো কাজকর্ম জোটাতে পারবে। তা কলকাতা যাও, এসো গিয়ে, তাতে আমার কোনো অমত নেই বাবা। মনে ভাবিলেন, কাজকর্ম করিতে করিতেই ছেলের মন ভালো হইবে, আবার বিবাহ করিতে রাজি হইবে, সংসারটা বজায় থাকিবে। সেই গ্রামের একজন কায়স্থ কলিকাতায় লোহার ব্যবসায় করিয়া থাকেন, বড় কারবার। তিনি বাড়ি আসিয়াছেন শুনিয়া মহেন্দ্র গিয়া সাক্ষাৎ করিয়া তাহার সহায়তা প্রার্থনা করিল। তিনি শুনিয়া রাজি হইলেন, বলিলেন, বেশ তো, আমার সঙ্গেই তুমি চলো, আমার আড়তেও অনেক লোক প্রতিপালিত হচ্ছে, কিন্তু তুমি তো ভালো লেখাপড়া শিখেছ, সেরকম সামান্য চাকরি তো তোমার উপযুক্ত হবে না, ভবিষ্যতেও তেমন কোনো উন্নতি নেই, বুঝলে তো? কোনো একটা ভালো আপিস টাপিসে ঢোকবার চেষ্টাই দেখতে হবে তোমার জন্য। 2-4 জন বড় লোকের সঙ্গে আমার পরিচয় আছে, আমিও তোমার জন্য চেষ্টা দেখব। যথাদিনে মহেন্দ্র আম্র শাখাযুক্ত ঘট প্রণাম করিয়া জননী প্রভৃতির পদধূলি লইল। মা তাহার কপালে দধির ফোঁটা দিয়া, চিরজীবী হও, রাজ রাজেশ্বর হও বলিয়া আশীর্বাদ করিলেন। একটি ব্যাগে নিজ সামান্য বস্ত্রাদি, মৃতা পত্নী লিখিত খানকতক পুরাতন চিঠি এবং মাতৃদত্ত 10টি টাকা মাত্র লইয়া মহেন্দ্র কলিকাতা যাত্রা করিল। মহেন্দ্র মফস্বলে প্রতিপালিত হইলেও সে নেহাত পাড়া গিয়ে নহে। কলিকাতা তাহার নিতান্ত অপরিচিত ছিল না। পিতার জীবনকালে তাহার সহিত কয়েকবার সে কলিকাতায় আসিয়া 1 মাস 1.5 মাস করিয়া থাকিয়া গিয়াছে। কলিকাতায় পৌঁছিবার 2 দিন পরে সেই কায়স্থ বাবুটি মহেন্দ্রকে সঙ্গে লইয়া বাহির হইলেন।
এবং কয়েকজন বড়লোকের নিকট তাহাকে পরিচিত করিয়া দিলেন। তাহারা বলিলেন, চেষ্টা করা যাবে, মাঝে মাঝে এসে খবর নিও। মহেন্দ্র 2-4 দিন অন্তর তাহাদের বৈঠকখানায় গিয়া ধর্ণা দিতে লাগিল। সব দিন যে সে কর্তা মহাশয়ের দেখা পাইত তাহা নহে, দেখা পাইলেও বিশেষ কোনো আশার বাক্য সে শুনিতে পাইত না। বিয়েটা পাশ করা থাকলে চট করে একটা কিছু হয়ে যেতে পারত, যা হোক, চেষ্টায় আছি, 2-4 জন লোককে বলেও রেখেছি, দেখি কি হয়। এইরূপ কথা শুনিয়াই ফিরিতে হইত। আফিস অঞ্চলেও মহেন্দ্র ঘোরাঘুরি আরম্ভ করিল। সারা দিন ধুলায় রৌদ্রে ঘুরিয়া শ্রান্ত ক্লান্ত হইয়া গদিতে ফিরিয়া আসিত। আহার করিয়া সকাল সকাল শয়ন করিতে যাইত। মৃতা পত্নীর মুখখানি ভাবিতে ভাবিতে ঘুমাইয়া পড়িত। নির্জন পাইলে ব্যাগ হইতে চঞ্চলার পত্রগুলি বাহির করিয়া পাঠ করিত। পড়া শেষ করিয়া সজল নয়নে সেগুলি আবার ন্যাকড়ায় বাঁধিয়া তুলিয়া রাখিত। কলিকাতায় এইভাবে 1 মাস কাটিয়া গেল, কিন্তু কাজকর্মের কোনো কিনারা হইল না। এই সময়ে পূর্বোক্ত বড়লোকগণের মধ্যে একজন প্রাতে 2 ঘণ্টা তাহার পুত্রকে 4th শ্রেণীর পাঠ্য পড়াইবার জন্য মাসিক 10 টাকা বেতনে তাহাকে নিযুক্ত করিতে চাহিলেন। মহেন্দ্র তাহা গ্রহণ করিল। তবু পকেট খরচাটা তো চলিবে। যখন 2টা মাস কাটিয়া গেল, তখন মহেন্দ্র প্রায় হতাশ হইয়া পড়িল। এরূপভাবে বসিয়া বসিয়া সরকার মহাশয়ের অন্ন ধ্বংস করিতে তাহার মনে লজ্জাও হইতে লাগিল। ভাবিল, আরও 1টা মাস দেখিবে, কিছু যদি না জুটে তবে দেশে ফিরিয়া গিয়া চাষবাস কিছু বাড়াইবার চেষ্টা করা যাইবে। কিন্তু সেটা তাহাকে করিতে হইল না। ভাগ্যদেবী তাহার পানে মুখ তুলিয়া চাহিলেন এবং প্রসন্ন বদনে হাসিয়া তাহার আশার সুসার করিবার জন্য এক অভাবনীয় ঘটনার সৃষ্টি করিলেন। সেদিন শনিবার ছিল। আফিসগুলি বেলা 2টার সময় সব বন্ধ হইয়া গেল। মহেন্দ্র আর কি করে, গদিতে ফিরিয়া গিয়া জন্তুটির মতো চুপ করিয়া বসিয়া থাকিতে ইচ্ছা হইল না। ভাবিল, তার চেয়ে যাই, গড়ের মাঠে গিয়া গাছের ছায়ায় একটু শুইয়া থাকি। তাই সে করিল। রাস্তা হইতে অল্প দূরে একটি খালি বেঞ্চি দেখিয়া তথায় গেল এবং গায়ের উড়ানিখানি খুলিয়া সেটিকে উপাদান স্বরূপ করিয়া বেঞ্চির উপর শয়ন করিল। ঝিরঝির করিয়া বাতাস বহিতে লাগিল। আরামে মহেন্দ্র চক্ষু মুদ্রিত করিল। 1 ঘণ্টা 2 এইভাবে নিদ্রা যাইবার পর সে জাগিয়া উঠিল। শরীরে আবার বেশ স্ফূর্তি অনুভব করিল। রৌদ্র তখন পড়িয়া গিয়াছে। বাসায় ফিরিবার অভিপ্রায়ে উঠিয়া ধীরে ধীরে রাস্তার উপর আসিল। পথে তখন অনেক বায়ু সেবনকারী বহির্ভূত হইয়াছে। কিয়দ্দূর পথ আসিয়া মহেন্দ্র দূরে একটা গোলমাল শুনিতে পাইল। দেখিল, কেল্লার দিক হইতে একখানা বগি গাড়ি নক্ষত্র বেগে ছুটিয়া আসিতেছে। সেই গাড়িকে থামাইবার জন্য রাস্তার লোক হো হো করিয়া পথ রোধ করিয়া দাঁড়াইতেছে। কিন্তু ঘোড়া নিকটে আসিবা মাত্র তাহারা সরিয়া দাঁড়াইতেছে। দেখিতে দেখিতে গাড়ি মোড় ঘুরিয়া মহেন্দ্র যে রাস্তায় ছিল সেই রাস্তা লইবার চেষ্টায় কোণের লাইট পোস্টে ধাক্কা খাইল। পশ্চাতে যে সহিস দাঁড়াইয়াছিল সে ছিটকাইয়া রাস্তায় পড়িয়া গেল। গাড়ি বিদ্যুৎ বেগে মহেন্দ্রের দিকে আসিতে লাগিল। ক্ষণকালের মধ্যেই দৃষ্টিগোচর হইল একজন অল্প বয়স্কা শ্বেতকায়া মহিলা মধ্যস্থলে বসিয়া এবং তাহার 2 পার্শ্বে 2টি শিশু
একটি বালক এবং একটি বালিকা। তিনি নিজেই গাড়ি হাঁকাইতেছিলেন। অশ্বের ছিন্ন বলগা তখনও তাহার হাতেই রহিয়াছে। মহেন্দ্র যেখানে ছিল সে স্থানের কাছাকাছি 4-5 জন ইংরাজ ভদ্রলোক বেড়াইতেছিলেন। খিদিরপুর ড্রকের বহু সংখ্যক কুলি সে সময়ে উত্তর দিক হইতে সেই স্থানে আসিয়া পৌঁছিয়াছিল। সাহেবেরা লম্ফ দিয়া সেই সব কুলির মধ্যে পড়িয়া ছড়ি উঁচাইয়া ধমক দিয়া তাহাদিগকে আনিয়া পথের প্রস্থভাগ জুড়িয়া রহিলেন। তাহারা চিৎকার করিতে করিতে ছড়ি আস্ফালন করিতে লাগিলেন। কুলিরা ওদিকে হল্লা করিতে লাগিল। মহেন্দ্র স্বেচ্ছায় এই কুলিদের সঙ্গে স্থান গ্রহণ করিয়াছিল। অশ্ব কাছাকাছি আসিয়া পথ এরূপভাবে অবরুদ্ধ দেখিয়া সহসা ফিরিয়া ময়দানের দিকে মুখ করিল এবং নিমেষের মধ্যে খানা পার হইয়া ময়দানে প্রবেশ করিয়া ছুটিতে লাগিল। মহেন্দ্র তৎক্ষণাৎ নিজ গলা হইতে চাদরখানা নামাইয়া তাহার উভয় প্রান্ত একত্রে গাঁইট দিয়া গাড়ির পশ্চাৎ ধাবন করিল। কিয়দ্দূর প্রাণপণে ছুটিয়া অশ্বের নাগাল পাইয়া সেই চাদরের ফাঁস তাহার গলায় লাগাইয়া বিপুল বলে তাহা টানিতে টানিতে আড় হইয়া ছুটিতে লাগিল। কিয়দ্দূর পশ্চাতে পূর্বোক্ত সাহেবরাও ছুটিয়া আসিয়াছিলেন। মহেন্দ্রের এই সাহস ও কৌশল দেখিয়া ব্রাভো ইয়াং ম্যান, হোল্ড অন, হোল্ড অন বলিয়া তাহারা চিৎকার করিতে লাগিলেন। অশ্বের গতিবেগ প্রতি মুহূর্তে হ্রাস হইয়া আসিতেছিল। ক্রমে সাহেবরা আসিয়া পৌঁছিলেন এবং সেই চাদর 2-3 জনে মুষ্টিবদ্ধ করিয়া টানিতে টানিতে ছুটিতে লাগিলেন। আরও কিয়দ্দূর গিয়াই অশ্ব পরাজয় স্বীকার করিল। অবশেষে সে দাঁড়াইল। 2 জন সাহেব তখন মেম সাহেব ও শিশুদ্বয়কে বগি হইতে নামাইলেন। মেম সাহেবের মুখ শাকের বর্ণ ধারণ করিয়াছে। তিনি ঠকঠক করিয়া কাঁপিতেছেন। দাঁড়াইতে পারিলেন না। সেইখানেই ভিজা ঘাসের উপর বসিয়া পড়িলেন। কথা কহিবার শক্তি নাই যে কাহাকেও ধন্যবাদ দিবেন। শিশু 2টি তাহাকে জড়াইয়া ধরিয়া কাঁদিতে লাগিল। মেম সাহেবের মূর্ছার উপক্রম দেখা গেল। সৌভাগ্যক্রমে এক সাহেবের পকেটে তরল ভরা ফ্লাস্ক ছিল। তিনি সেটি বাহির করিয়া মেম সাহেবের মুখে ধরিলেন। মেম সাহেব ঢকঢক করিয়া খানিকটা পান করিয়া ফেলিলেন। সাহেবেরা কেহ মহেন্দ্রের সহিত করমর্দন করিলেন, কেহ তাহার পিঠ চাপড়াইলেন। সকলেই তাহাকে অজস্র প্রশংসাবাদ করিতে লাগিলেন। মেম সাহেব একটু চাঙ্গা হইলে তাহার পরিচয় পাওয়া গেল। তিনি কেল্লায় থাকেন, মেজর গ্রিনের পত্নী। শিশু 2টি তাহার নিজস্ব নহে, কর্নেল হ্যামিল্টনের সন্তান। তিনি তাহাদিগকে লইয়া হাওয়া খাইতে বাহির হইয়াছিলেন। ইতিমধ্যে সহিষ্টা খোঁড়াইতে খোঁড়াইতে আসিয়া উপস্থিত হইল। গাড়ি ঘোড়া তাহার জিম্মায় রাখিয়া সাহেবরা বিবি গ্রিন ও শিশুদ্বয়কে রাস্তার উপর লইয়া আসিয়া একটা ঠিকা গাড়ি ডাকিয়া দিলেন। বিবি সাহেবদিগকে ও মহেন্দ্রকে মধুর ভাষায় ধন্যবাদ দিয়া গাড়িতে উঠিলেন। মহেন্দ্রকে বলিলেন, বাবু, তুমি আমায় কেল্লায় পৌঁছাইয়া দিবে, চলো। মহেন্দ্র কোচ বাক্সে উঠিতে যাইতেছিল। বিবি বলিলেন, না না, তুমি ভিতরে আসিয়া বসো। মহেন্দ্র তাহাই করিল। গাড়ি কেল্লা অভিমুখে ছুটিল। বাড়ি পৌঁছিয়া বিবি গ্রিন মহেন্দ্রকে ড্রয়িং রুমে বসাইয়া বলিলেন, আমার স্বামীকে ডাকিয়া আনি। কিয়ৎক্ষণ পরে এক স্থূলকায় বর্ষিয়ান সাহেবকে সঙ্গে লইয়া বিবি ফিরিয়া আসিয়া বলিলেন, জন, এই বাবুই আমার জীবনদাতা। মহেন্দ্রের দিকে ফিরিয়া বলিলেন, ইনি আমার স্বামী মেজর গ্রিন। ইহারা প্রবেশ করিতেই মহেন্দ্র দাঁড়াইয়া উঠিয়াছিল।
মেজর সাহেবকে সেলাম করিল। সাহেব মহেন্দ্রের করমর্দন করিয়া তাহাকে অনেক ধন্যবাদ জানাইলেন। এক সোফার উপর নিজের পার্শ্বে বসাইয়া তাহার নাম ধাম পরিচয় জিজ্ঞাসা করিতে লাগিলেন। মহেন্দ্র উত্তর দিতে লাগিল। সাহেব বলিলেন, বাহ, তুমি তো বেশ ইংরাজি বলো বাবু। তুমি একজন সুশিক্ষিত লোক। বেহারার মুখে সংবাদ পাইয়া কর্নেল হ্যামিল্টনও এই সময়ে আসিয়া পড়িলেন এবং মহেন্দ্রের প্রতি সময়োচিত শিষ্টাচার প্রদর্শন করিলেন। প্রায় 10 মিনিট কাল উভয় সাহেব বসিয়া মহেন্দ্রের সহিত নানা কথোপকথন করিলেন। তাহার উভয়েই উঠিয়া গিয়া পরামর্শ করিলেন। কিছু পরে কর্নেল সাহেব মহেন্দ্রকে আসিয়া বলিলেন, তুমি আজ আমাদের যে উপকার করিয়াছ তাহা আমাদের আজীবন স্মরণে থাকিবে। তোমার উপস্থিত বুদ্ধি ও সাহস অত্যন্ত প্রশংসার্হ। আমাদের কৃতজ্ঞতার চিহ্নস্বরূপ তোমাকে যদি আমরা সামান্য কিছু উপহার দিই, তাহাতে তুমি বিরক্ত হইবে কি? বলিয়া তিনি পকেট হইতে একখানি 100 টাকার নোট বাহির করিয়া টেবিলের উপর রাখিলেন। মহেন্দ্র নোটখানির প্রতি একবার চাহিয়া দেখিয়া সলজ্জ হাসি হাসিয়া বলিল, আমি কোনো উপহার বা পুরস্কারের আশায় তো এ কার্য করি নাই। প্রত্যেক ভদ্রলোকের যাহা কর্তব্য তাহাই আমি করিয়াছি মাত্র। টাকা না লইবার অপরাধ আপনারা গ্রহণ না করেন, ইহাই আমার প্রার্থনা। সাহেব দুইজনে আবার কি বলা বলি করিলেন। তাহার পর মেজর সাহেব বলিলেন, তুমি চাকরির সন্ধানে কলিকাতায় আসিয়াছ বলিলে, কোনো স্থানে কোনো আশা পাইয়াছ কি? না সাহেব, এ পর্যন্ত পাই নাই। আমাদের অফিসে একটা চাকরি খালি আছে, বেতন 100 টাকা। সেটি পাইলে কি তুমি খুশি হও? হ্যাঁ সাহেব, সেটি পাইলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করিব। বেশ, কাল তুমি একখানি দরখাস্ত লিখিয়া আনিও এবং বেলা 1টার সময় আমার সহিত আসিয়া সাক্ষাৎ করিও। নিশ্চয়ই আসিব। আমার ধন্যবাদ গ্রহণ করুন। কিছু না, তবে ওই কথাই ঠিক রহিল। আমরা এখন ক্লাবে চলিলাম। স্ত্রীর প্রতি বলিলেন, এলসি, বাবুকে একটু চা খাওয়াইবে না? বিবি গ্রিন বলিলেন, চা আনিতে হুকুম দিয়াছি। তোমরা চা খাইয়া যাইবে না? না ডিয়ার, আজ বিলম্ব হইয়া গিয়াছে, আমরা ক্লাবে গিয়াই যাহা হয় পান করিব। বলিয়া তিনি কর্নেল সাহেবের সঙ্গে বাহির হইয়া গেলেন। যাহা হয় কথাটির অর্থ বুঝিয়া বিবি গ্রিন আপন মনে একটু হাসিলেন। চায়ের অপেক্ষায় মহেন্দ্রকে নিকটে বসাইয়া তাহার সহিত গল্প করিতে লাগিলেন। পরদিন দরখাস্ত লইয়া কেল্লার আফিসে গিয়া মেজর সাহেবের সঙ্গে মহেন্দ্র সাক্ষাৎ করিল। মেজর সাহেব যথাস্থানে লইয়া গিয়া সঙ্গে সঙ্গে দরখাস্ত মঞ্জুর করাইয়া নিয়োগপত্র সহি করাইয়া দিলেন। আগামী কল্য হইতেই তাহাকে কার্য করিতে হইবে। বাসায় ফিরিবার পথে একটা পোস্ট অফিসে দাঁড়াইয়া মহেন্দ্র পোস্ট কার্ডে জননীকে এই শুভ সংবাদ জ্ঞাপন করিল। মহেন্দ্রের আশ্রয়দাতা আড়তদার সেই কায়স্থবাবুটি এ সংবাদে অত্যন্ত আহ্লাদিত হইলেন। মহেন্দ্র সংকুচিতভাবে তাহাকে বলিল, গোটাকতক টাকা পেলে আফিস যাবার জন্য কিছু কাপড় চোপড় তৈরি করাতাম, মাইনে পেয়ে শোধ করতাম। কায়স্থবাবুটি তৎক্ষণাৎ তাহার আবশ্যক মতো টাকা বাহির করিয়া দিলেন। পরদিন আফিস হইতে ফিরিবার পথে ধর্মতলার একটা ভালো দর্জির দোকানে মহেন্দ্র 2টা ইংরাজি স্যুট ফরমাস দিয়া আসিল। যেদিন চাকরি হইল সেই দিন রাত্রে বাসায় শয়ন করিয়া স্ত্রীর চিঠির বান্ডিল বুকে করিয়া মহেন্দ্র অনেকক্ষণ অশ্রুবর্ষণ করিল। প্রথম মাসের বেতন পাইয়া মহেন্দ্র সেই ছেলে পড়ানো চাকরিটি ছাড়িয়া দিল।
কায়স্থবাবুর ঋণ পরিশোধ করিল। একটা মেসের বাসা স্থির করিয়া সেখানে উঠিয়া গেল। আরও কিছু কাপড় চোপড় ফরমাস দিল এবং মাকে 10টি টাকা মানি অর্ডার করিল। মহেন্দ্রের চালচলন, ইংরাজি কথ্য ভাষা জ্ঞান ও কর্মপটুতায় সাহেবেরা তাহার উপর বেশ সন্তুষ্ট হইলেন। একদিন মেজর সাহেব বিকালে তাহাকে সঙ্গে করিয়া চা পানার্থেই নিজ ভবনে লইয়া গেলেন। বিবি গ্রিন সেদিনও তাহাকে সমাদরে ও মিষ্ট বাক্যে অভ্যর্থনা করিলেন। চা পানান্তে মেজর সাহেব বারান্দায় চেয়ার বাহির করাইয়া মহেন্দ্রকে লইয়া বসিলেন। বিবি গ্রিন বেড়াইতে যাইবার সাজসজ্জা করিবার জন্য ভিতরে গেলেন। মেজর সাহেব বলিলেন, মোহেন, আপিস হইতে বাড়ি গিয়া তুমি কি করো? আপিসে এখন সাহেবেরা মহেন্দ্রের নামটি সংক্ষিপ্ত করিয়া তাহাকে মোহন বলিয়া ডাকিয়া থাকেন। মহেন্দ্র উত্তর করিল, চা পান করিয়া বাসাতেই থাকি, কিছু পড়ি টড়ি, কোনোদিন থিয়েটারে কিংবা বায়োস্কোপে যাই। কেন বেড়াইতে যাও না? এইখান হইতে বাসায় ফিরিতেই আমার বেড়ানো হইয়া যায়। দেখো, আমি উর্দু পাশ করিয়াছি, কিন্তু বাংলা এখনো পাশ করি নাই। বাংলা পাশ করাও আমার আবশ্যক। আমার একজন শিক্ষক প্রয়োজন, তাহাকে আমি মাসে 20 টাকা করিয়া মাহিনা দিব, অধিক দিতে পারিব না। তুমি আমায় পড়াইবে? আপিসের পর 1 ঘণ্টা, এই ধরো 5টা হইতে 6টা। মহেন্দ্র বলিল, বেতনের জন্য কিছুমাত্র আসে যায় না। আপনার অনুগ্রহেই আমি চাকরিটি পাইয়াছি, অতি আহ্লাদের সহিত আমি আপনাকে বাংলা শিখাতে প্রস্তুত আছি। সাহেব বলিলেন, বেশ কথা, কতদিনে আমি বাংলা শিখিতে পারিব বলো দেখি? আপনি কি পরিমাণ শিখিতে চান তাহা না জানিলে বলা শক্ত। এই পরীক্ষা পাশ করার মতো, বেশি শিখিয়া কি করিব? আমি অন্যান্য মিলিটারি অফিসারগণের মুখে শুনিয়াছি, বাংলা পাশ করিতে 6 মাস যথেষ্ট। কাল হইতেই আরম্ভ করিয়া দেওয়া যাক, কি বলো? বেশ তো, কাল আমি আপিসের পরেই আসিব। একখানি বর্ণ পরিচয় বই আপনার জন্য কিনিয়া আনিব কি? আনিও। বলিয়া পাতলুনের পকেট হইতে সাহেব একটি টাকা বাহির করিয়া মহেন্দ্রের সম্মুখে ধরিলেন। মহেন্দ্র বলিল, টাকা রাখুন, ওই বহির দাম 5 পয়সা মাত্র, আমি কিনিয়া আনিব। সাহেব টাকাটি পকেটে ফেলিয়া একটি দুয়ানি বাহির করিয়া মহেন্দ্রের হাতে দিলেন। এই সময়ে মেম সাহেব বাহির হইয়া আসিলেন। সহিস টমটমখানি আনিয়া হাজির করিল। মহেন্দ্রের সাথে করমর্দন করিয়া সাহেব সস্ত্রীক টমটমে গিয়া উঠিলেন। মহেন্দ্র ইহাদের সঙ্গে নামিয়া আসিয়াছিল। ঘোড়ার প্রতি চাহিয়া বলিল, এটা তো আপনার সে ঘোড়া নয়? সাহেব বলিলেন, না, সেটাকে বিক্রয় করিয়া ফেলিয়াছি, এটা নূতন কিনিয়াছি, হে বেশ ঠান্ডা। বলিয়া হস্ত সংকেতে বিদায় জ্ঞাপন করিয়া তিনি টমটম হাঁকাইয়া দিলেন। পরদিন আপিসের পর মহেন্দ্র সোজা মেজর সাহেবের কুঠিতে আসিয়া উপস্থিত হইল। বারান্দায় বিবি গ্রিন দাঁড়াইয়াছিলেন। তিনি হাসিয়া বলিলেন, আমার স্বামীকে বাংলা পড়াইতে আসিয়াছেন বুঝি? কিন্তু আপনার ছাত্র তো পলাতক। ও, তিনি কোথায় গিয়েছেন? ভয় নাই, একটু পরেই আসিবেন। তিনি আমায় বলিয়া দিয়া গিয়াছেন ততক্ষণ আপনাকে চা দিতে। ভিতরে আসুন, চা আমাদের প্রস্তুত। বলিয়া তিনি অগ্রসর হইলেন। চা ঢালিয়া রুটি মাখনের প্লেটটা মহেন্দ্রের দিকে সরাইয়া দিয়া টেবিলের উপর রক্ষিত বর্ণ পরিচয়ের প্রথম ভাগ বইখানি তিনি কৌতূহল বশত তুলিয়া লইলেন। সেখানি খুলিয়া জিজ্ঞাসা করিলেন, কোনখান থেকে আরম্ভ করিতে হয়? অ আর পাতা দেখাইয়া মহেন্দ্র বলিল,
এইগুলো স্বরবর্ণ, ভাওয়েলস, আর এই পাতায় এগুলো ব্যঞ্জন বর্ণ, কনসোনেন্টস। চা পান করিতে করিতে মেম সাহেব অক্ষরগুলির দিকে চাহিতে লাগিলেন। এগুলির চেহারা তো ভারী অদ্ভুত। কোনটির কি নাম? মহেন্দ্র দেখাইয়া দিল। মহেন্দ্র বলিতে গেল, এইটি অ। এক মুহূর্ত থামুন বলিয়া মেম সাহেব তাহার পকেট হইতে ক্ষুদ্র একটি সোনার পেন্সিল বাহির করিয়া অক্ষর তলে লিখিলেন, AWE, অ। আর এটি? এটি আ। মেম সাহেব তাহার তলায় লিখিলেন, AH, আ। এইরূপে স্বরবর্ণের প্রত্যেক অক্ষরের নিম্নে সেগুলির উচ্চারণ লিখিয়া লইলেন। অল্পক্ষণ পরেই মেজর গ্রিন আসিয়া উপস্থিত হইলেন। মেম সাহেব হাসিতে হাসিতে বলিলেন, ব্যাড বয়, মুন্সিজি কতক্ষণ আসিয়া তোমার অপেক্ষায় বসিয়া আছেন। যাহা হোক, তুমি যে সময় নষ্ট করিলে তাহাতে কোনো ক্ষতি হইবে না। তোমার কার্য অনেকটা আমি অগ্রসর করিয়া রাখিয়াছি। বলিয়া তিনি অক্ষরগুলি দেখাইয়া উচ্চারণও পড়িতে লাগিলেন। মেজর সাহেবের চা পান শেষ হইতে প্রায় 6টা বাজিল। পকেট হইতে ঘড়ি খুলিয়া দেখিয়া স্ত্রীর প্রতি বলিলেন, আজ আর আমার পড়িবার সময় কই? অক্ষরগুলির উচ্চারণ তুমি তো লিখিয়াই রাখিয়াছ। কাল সকালে ওগুলা আমি অভ্যাস করিব ক্ষণ। চলো এবার হাওয়া খাইতে যাওয়া হোক। মোহেন, কাল আসিয়া তুমি দেখিবে ওই সমস্ত অক্ষর আমার চেনা হইয়া গিয়াছে। আমি নূতন পাঠ লইব। বলিয়া সহাস্যে মহেন্দ্রকে বিদায় দিয়া তিনি সস্ত্রীক শকটারোহণে হাওয়া খাইতে বাহির হইলেন। পরদিন মহেন্দ্র সাহেবের কুঠিতে গিয়া দেখিল সাহেব আছেন। তিনি মহেন্দ্রকে বসাইয়া বলিলেন, ওহে দেখো, তোমাদের বাংলা অক্ষরগুলা ড্যাম ডিফিকাল্ট, উচ্চারণ খুব শক্ত। আজ আমি সেগুলা অভ্যাস করিবার বেশি সময় পাই নাই। কাল করিব, করিয়া নূতন পাঠ লইব। আজ তুমি এক পেয়ালা চা খাইয়া যাও। চা পানের পর মেম সাহেব প্রথম ভাগখানি আনিয়া স্বামীর প্রতি চাহিয়া বলিলেন, এই ব্যঞ্জন বর্ণগুলার উচ্চারণ টুকিয়া লও না জন। স্বরবর্ণগুলা চেনা শেষ করিয়া যদি সময় পাও, ব্যঞ্জন বর্ণগুলাও কতকটা চিনিয়া রাখিতে পারিবে। সাহেব বলিলেন, বেশ বুদ্ধি করিয়াছ, ওগুলো তুমিই লিখিয়া রাখো প্রিয়তমে। মেম সাহেব একটি একটি করিয়া সমস্ত ব্যঞ্জনবর্ণের উচ্চারণ লিখিতে লাগিলেন। কিন্তু ত লইয়া বড় বিপদ হইল। তিনি ত কোনো মতেই উচ্চারণ করিতে পারিলেন না, ট উচ্চারণ করিতে লাগিলেন। দেখিয়া সাহেব হাসিয়াই আকুল। লেখাপড়া এইভাবেই চলিতে লাগিল। সাহেব গৃহে উপস্থিত থাকিলে 2 দিন ভাড়াইয়া 1 দিন পড়েন। যেদিন মহেন্দ্র আসিবার পূর্বেই প্রস্থান করেন, সেদিন স্ত্রীকে বলিয়া যান, নূতন পড়াটা তুমি শিখিয়া লইও। কাল সকালে তোমার কাছেই জিজ্ঞাসা করিয়া লইব। মেম সাহেব এদিকে দ্রুত গতি শিখিয়া ফেলিতেছেন। 1 মাস হইয়া গেল, সাহেবের সাধু পূজাই ভালো করে আয়ত্ত হইল না। কিন্তু মেম সাহেবের প্রথম ভাগ প্রায় শেষ। রাখালের গল্প হইতেছে, তাই কি পুরা সময়টা তিনি পড়েন। দুজনে বসিয়া কত গল্প হয়, কত হাসি তামাশা, কত রঙ্গ ব্যঙ্গ। একদিন স্বামীর অনুপস্থিতিকালে মেম সাহেব বলিলেন, আচ্ছা, তোমাদের দেশে শিক্ষকেরা ছাত্র বা ছাত্রীর গুরুজন স্বরূপ গণ্য নয় কি? গুরুজনের সামনে তাদের নাম করিতে নাই, তুমিই বলিয়াছ। কিন্তু আমি যে তোমার নাম করিয়া ডাকি, মিস্টার মোহেন বলি, এটা তো উচিত হইতেছে না। মহেন্দ্র বলিল, তাতে আর দোষ কি? তুমি তো আর বাঙালির মেয়ে নও।
আর তুমি আমায় মিসেস গ্রিন বলো, সেটাও তো ভালো শোনায় না। আমার ইচ্ছা আমি তোমায় গুরুজি বলিয়া ডাকিব, আর তুমি আমায় এলসি বলিয়া ডাকিবে। সে কি ভালো হইবে না? তুমি আমায় গুরুজি বলিয়া ডাকিলে কোনো ক্ষতি হইবে না, কিন্তু আমি তোমায় এলসি বলিয়া ডাকিলে তোমার স্বামী কি সেটা পছন্দ করিবেন? বলিয়া মহেন্দ্র একটু হাসিল। মেম সাহেব একটু চিন্তা করিয়া বলিলেন, বটে, তিনি হয়তো মনে করিবেন তোমাতে আমাদের প্রেমে পড়িয়া গিয়াছি। রাগ করিতে পারেন বটে, তবে কাজ নাই, যেমন চলিতেছে তেমনই চলুক, বুড়াকে চটাইয়া লাভ কি? বলিয়া তিনি হাসিতে লাগিলেন। এইরূপ রং বেরঙের কথাবার্তা মাঝে মাঝে হইতে লাগিল, রঙ্গক্রমে চড়িতে লাগিল। তবে সাহেব উপস্থিত থাকিলে বাজে কথাই একটিও হইত না। 2 মাস কাটিয়া গিয়াছে। সাহেবকে করাচি যাইবার আদেশ হইল। 2 সপ্তাহকাল সেখানে থাকিতে হইবে। সেদিন পড়াইয়া বিদায় গ্রহণ করিবার সময় মহেন্দ্র বলিল, তাহলে আপনি ফিরিয়া আসিলে আবার আমি আসিব। মেম সাহেব বলিলেন, কেন, আমি বুঝি পড়িব না? 2 সপ্তাহ না পড়িলে আমি সব ভুলিয়া যাইব যে। সাহেব বলিলেন, তুমি যেমনই আসিতেছ তেমনই আসিও মহেন, মেম সাহেবকে পড়াও। মহেন্দ্র সম্মত হইয়া বাসায় চলিয়া গেল। মেজর সাহেবের অনুপস্থিতি সত্ত্বেও মহেন্দ্র তাহার মেমকে প্রতিদিন 5টা বাজিলেই পড়াইতে যায়। পড়ানো শেষ হইতে প্রথম 2 দিন 6টা স্থানে 7টা বাজিয়াছিল, তৃতীয় দিন একেবারে 8টা বাজিয়া গেল। ঘড়ির পানে চাহিয়া বিবি গ্রিন বলিলেন, উহ, 8টা, অনেক দেরি হইয়া গেছে তো। মহেন, তুমি কেন আমার সঙ্গেই আজ ডিনার খাইয়া যাও না? মহেন্দ্র বলিল, বেশ তো, ইহাতে আমি অত্যন্ত আনন্দিত হইব। আচ্ছা, তুমি তবে ততক্ষণ হাত মুখ ধুইয়া লও, আমি উপরে গিয়া বস্ত্রাদি পরিবর্তন করিয়া আসি। 8:30টায় আমরা ডিনারে বসিব। বলিয়া তিনি বেয়ারাকে ডাকিয়া আদেশ করিলেন, সাহেবকে वास्ते বাথরুম রেডি করো। বেয়ারা চলিয়া গেল। কয়েক মিনিট পরে ফিরিয়া আসিয়া মহেন্দ্রকে সে নিম্নতলে একটি কামরায় লইয়া গেল। এটি শয়নকক্ষ, কিন্তু অব্যবহৃত বলিয়াই মনে হইল। সেই কক্ষের সংলগ্ন বাথরুমে একখানি নূতন সাবান, ধোয়া তোয়ালে ও জল রহিয়াছে। মহেন্দ্র শয়নকক্ষের দ্বার রুদ্ধ করিয়া বাথরুমে প্রবেশ করিল। অর্ধঘণ্টা পরে পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া সিগারেট মুখে করিয়া ড্রয়িং রুমে প্রবেশ করিয়াই মহেন্দ্র দেখিল এলসি তৎপূর্বেই আসিয়া বসিয়া আছে। তাহার পরনে কালো সিল্কের সান্ধ্য পরিচ্ছদ, পাউডার চর্চিত কণ্ঠের উপর একটি মুক্তাহার দুলিতেছে। এলসি বসিয়া একখানি পুস্তক পাঠ করিতেছে। মহেন্দ্র নিকটে আসিয়া বলিল, কি পড়া হইতেছে? এ একখানি নভেল, নূতন বাহির হইয়াছে, তুমি বোধহয় এখনো এখানি পড়ো নাই। বলিয়া মহেন্দ্রের হস্তে এলসি বইখানি দিল। মহেন্দ্র বহিখানির সদর পৃষ্ঠা দেখিয়া বলিল, না, এখানি পড়ি নাই, তবে এই লেখকের অন্য কয়েকখানি উপন্যাস আমি পড়িয়াছি। এলসি বলিল, এখানি খাসা বই, আমার পড়া হইলে তোমায় দিব, পড়িয়া দেখিও, বেশ মজা আছে। আচ্ছা মোহেন, তোমাদের বাংলা ভাষায় নভেল আছে? হ্যাঁ, আছে বই কি, অনেক আছে,
সেসব নভেল কি রকম? তুমি তো ইংরাজি নভেল অনেক পড়িয়াছ, বাংলা নভেলও কি সেরকম? অনেকটা সেই ধরনের বই কি? তাতে প্রেম আছে? তা আছে বই কি, প্রেম ছাড়া কি আর নভেল হয়? সে তো নিশ্চয়ই। বাংলা নভেলে নায়িকারা কিরকম হয়? যা হওয়া উচিত, খুব সুন্দরী, তবে বয়সটা তাদের কিছুটা কম হয়। ইংরেজি নভেলে যেমন নায়িকারা হয় 18-19, বাংলা নভেলে তেমনি 13-14 বছরের হয়। এলসি হাসিয়া বলিল, আমার বয়সও কিন্তু 19 বছর। আমি স্বচ্ছন্দে ইংরেজি উপন্যাসের নায়িকা হইতে পারি, কি বলো? কিন্তু বাংলা উপন্যাসের তো পারি না। আচ্ছা, এ দেশের ওইসব ছোট ছোট মেয়েরা প্রেম করিতে জানে? কার সঙ্গে ওইসব মেয়েরা প্রেম করে? মহেন্দ্র বলিল, তারা প্রেম করে স্বামীর সঙ্গে, অথবা যার সঙ্গে শেষে বিবাহ হইবে তার সঙ্গে। শুনিয়া এলসি ওষ্ঠযুগল কুঞ্চিত করিয়া বলিল, সে তো নিতান্ত সেকেলে ফ্যাশন। স্বামী বা হবু স্বামীর সঙ্গে প্রেমে কোনো মজা আছে নাকি? মহেন্দ্র হাসিল। উভয়ে উঠিয়া খানা কামরায় গেল। টেবিলটি সুন্দরভাবে সজ্জিত। 2টি ফুলদানিস্থ পুষ্পগুচ্ছের মাঝে বৈদ্যুতিক ল্যাম্প জ্বলিতে লাগিল। 2 কোর্স শেষ হইবার পর পরিবেশনকারী বয় রক্তবর্ণ তরল পদার্থপূর্ণ ডিক্যান্টার আনিয়া মেম সাহেবের গ্লাস পূর্ণ করিয়া দিল। এলসি মহেন্দ্রের দিকে চাহিয়া বলিল, তোমার একটু চলবে নাকি? মহেন্দ্র হাসিয়া বলিল, আমি ওসব কখনো পান করি না। এলসির জোরাজুরিতে মহেন্দ্রকে কয়েক গ্লাস পান করিতে হইল। তখন উপন্যাসে প্রেমতত্ত্ব সম্বন্ধে আলোচনা চলিতেছে। গোলাপি চোখে এলসির পানে চাহিয়া মহেন্দ্রের মনে হইতে লাগিল, এ যেন মূর্তিমতী কবিতা। এমন সুন্দরী রমণীরত্ন জগতে দুর্লভ। আহার শেষ হইলে উভয়ে ড্রয়িং রুমে গিয়া বসিল। সেদিন মহেন্দ্র যখন বাসায় ফিরিল, রাত্রি তখন প্রায় 1টা। পরদিন রবিবার ছিল। বেলা 7টার সময় ঘুম ভাঙিয়া মহেন্দ্র শয্যায় পড়িয়া গত রাত্রির ঘটনাগুলি স্মরণ করিতে লাগিল। সব কথা স্মরণ করিয়া নিজের প্রতি ধিক্কারে তাহার মন বিষাক্ত হইয়া উঠিল। মনে মনে বলিতে লাগিল, ছি ছি, এ আমি কি করিলাম? আমি যে প্রতিজ্ঞা করিয়াছিলাম আজীবন আমার মৃতা পত্নীর পবিত্র স্মৃতি বুকে করিয়া সেই ভালোবাসাতেই তন্ময় হইয়া থাকিব, তাহাকে ধ্যান করিয়া এই জীবনের অবশিষ্ট দিনগুলি কাটাইয়া দিব। একনিষ্ঠ পত্নী প্রেমের দৃষ্টান্ত জগৎকে দেখাইব। সে প্রতিজ্ঞা আমার কোথায় রহিল? ছি ছি, আমি কি নীচ, কি দুর্বল, কি অপদার্থ! আমি তো মনুষ্য নামের অযোগ্য। আমার মৃত্যুই শ্রেয়। সারা দিন মহেন্দ্র বিষণ্ণ বদনে বসিয়া কাটাইল। যাহা অদৃষ্টে ছিল তাহা তো হইয়াই গিয়াছে। এখন ভবিষ্যৎ সম্বন্ধে কি করা কর্তব্য তাহাই সে চিন্তা করিতেছিল। একবার বাক্স খুলিয়া স্ত্রীর চিঠির বান্ডিলটি বাহির করিল। মনে হইল চিঠিগুলি যেন চিৎকার করিয়া বলিতেছে, অপবিত্র পশু, ওই কলঙ্কিত হস্তে আমাকে স্পর্শ করিবার অধিকার তোমার নাই। মহেন্দ্রের হস্তে সেই চিঠির বান্ডিল যেন জ্বলন্ত অঙ্গারের মতো অনুভূত হইল। সে উহা তাড়াতাড়ি বাক্সে ফেলিয়া বাক্স বন্ধ করিল। রাত্রে শয্যায় শয়ন করিয়াও সে অনেকক্ষণ এই বিষয়ে চিন্তা করিল। অবশেষে স্থির করিল,
জোর করিয়া শাসন করিয়া অবাধ্য মন মাতঙ্গকে পথ হইতে ফিরাইতে হইবে। প্রলোভনের পথে আর পদার্পণ করা উচিত নয়। মেজর সাহেব যতদিন না ফেরেন ততদিন আর তাহার বাড়িতে সে যাইবে না, এমনকি তিনি ফিরিলেও আর যাইবে না। তাহাকে বাংলা পড়ানো পরিত্যাগ করাই সে স্থির সংকল্প করিল। নেশার ঝোঁকে একবার বিপথে পা দিয়াছে, তা বলিয়া আজীবন যে সেই পথেই চলিতে হইবে তাহার কোনো কারণ নাই। আবার চেষ্টা করিয়া সংযম সাধনা করিয়া দৃঢ়চিত্তে সুপথেই নিজেকে চালনা করিবে। পরদিন সোমবারে মহেন্দ্র তাহার আফিসে গেল। পূর্ব হইতে সে স্থির করিয়া রাখিয়াছিল আজ 5টা বাজিলেই শটান সে বাসার পথ ধরিবে, সাহেবের কুঠির ধারে কাছেও যাইবে না। কিন্তু 3টার পর এ বিষয়ে তাহার মনে একটু দ্বিধা প্রবেশ করিল। এরূপভাবে না বলিয়া কহিয়া পলায়ন করা কি নিতান্ত অভদ্রতা হইবে না? তার চেয়ে যথাসময়ে গিয়া মেম সাহেবের সঙ্গে সাক্ষাৎ করিয়া কোনো একটা ওজোর দেখাইয়া বিদায় লওয়াই ভালো। ভদ্রতাও রক্ষা হইবে, সকল দিকই বজায় থাকিবে। কারণ মহেন্দ্রের সংকল্প এখন স্থির। এলসির মোহজালে আর কিছুতেই সে নিজেকে জড়াইতে দিবে না। ক্রমে ভদ্রতা রক্ষার জন্য মহেন্দ্রের মন বড়ই ব্যাকুল হইয়া উঠিল। সে ঘন ঘন ঘড়ির পানে চাহিতে লাগিল, কতক্ষণে 5টা বাজে। অবশেষে 5টা বাজিল। মহেন্দ্র কলম ফেলিয়া কাগজপত্র গুছাইয়া দেরাজ বন্ধ করিয়া হ্যাট ও ছড়ি হস্তে আফিস হইতে বাহির হইয়া পড়িল। মেজর সাহেবের কুঠির নিকট গিয়া দেখিল এলসি বারান্দায় দাঁড়াইয়া পথের পানে চাহিয়া আছে। ফটকের ভিতর প্রবেশ করিয়াই মহেন্দ্র হ্যাট তুলিয়া তাহাকে অভিবাদন করিল। বারান্দায় উঠিতেই এলসি অগ্রসর হইয়া আসিয়া স্মিত মুখে বলিল, ওয়েল মোহেন, কাল তুমি আসো নাই কেন বলো তো? আমি তোমার ওপর ভারী রাগ করিয়াছি। মহেন্দ্র বলিল, কাল যে রবিবার ছিল। হলই বা রবিবার, তুমি তো জানো আমার স্বামী এখানে নাই, আমি একলাটি রহিয়াছি। নাই বা পড়িলাম, দুজনে বসিয়া গল্পে স্বল্পে আমোদে সন্ধ্যাটা তো কাটানো যাইত। কাল বিকালে তোমার কোথাও কাজ ছিল বুঝি? না, কাজ এমন বিশেষ কিছুই না। আচ্ছা, এখন চা খাইবে চলো, আজ আর পড়িতে ইচ্ছা করিতেছে না। চা খাইয়া চলো দুজনে ময়দানে একটু বেড়াইয়া আসা যাউক। মহেন্দ্রের দৃঢ় প্রতিজ্ঞা, স্থির সংকল্প সাধনা কোথায় যে ভাসিয়া গিয়াছে তাহার আর খোঁজ নাই। দিনের পর দিন পরস্পরের নেশায় দুজনে মশগুল হইয়া পড়িল। সেদিন বিকালে মহেন্দ্র মেম সাহেবকে পড়াইতে গিয়া দেখিল সে ম্লান মুখে বসিয়া আছে। টেবিলের উপর একখানা হলদে খাম। এলসি বলিল, মোহেন, টেলিগ্রাম আসিয়াছে। কাল প্রাতে আমার স্বামী আসিয়া পৌঁছিবেন। বলিয়া টেলিগ্রামখানি মহেন্দ্রের দিকে ঠেলিয়া দিল। মহেন্দ্র সেখানি পড়িয়া বিষণ্ণ বদনে টেবিলের উপর রাখিয়া দিল। এলসি বলিল, দেখো মোহেন, এখন হইতে আমাদের কিন্তু খুব সাবধানে চলিতে হইবে। শুধু আমার স্বামী ফিরিয়া আসিতেছেন বলিয়া নয়, তোমায় আমায় লইয়া আমাদের সমাজেও একটু কানাঘুষা চলিতেছে। কেহ কেহ বলিতেছে একজন নেটিভের সঙ্গে অত মেশামেশি কিসের জন্য। মহেন্দ্র বলিল, তবে এখন হইতে আমাদের পরস্পরের সম্বন্ধ ছিন্ন হইবে এলসি? তাহা হইলে কেমন করিয়া আমি বাঁচিব? তাহা হইলে কি আমি বাঁচিব? না, সে হইতে পারে না।
তুমি পূর্বে যেমন আমার স্বামীকে রোজ পড়াইতে আসিতে, পড়াইয়া চলিয়া যাইতে, সেই রূপ করিবে। তবু চোখের দেখা তো হইবে, যাহাতে মাঝে মাঝে 2-1 ঘণ্টা করিয়া নির্জনে তোমাতে আমাতে মনের কথা আদান প্রদানের সুযোগ পাই। তাহার একটা ব্যবস্থা কিন্তু ভাবিয়া চিন্তিয়া ঠিক করিয়া লইতে হইবে। তুমি মুখ হাত ধুইয়া লও, চা খাইয়া চলো ময়দানে গিয়া একটু বেড়ানো যাক। সন্ধ্যার পর কেল্লা হইতে বাহির হইয়া ময়দানের এক জনহীন স্থানে বৃক্ষতলের নিচে বসিয়া দুইজনে ভাবিয়া ভবিষ্যৎ সম্বন্ধে নানান জল্পনা কল্পনা করিতে লাগিল। অবশেষে স্থির হইল পার্ক লেনে অথবা ওই অঞ্চলের কোনো উপযুক্ত বাড়িতে একখানি ঘর ভাড়া লইতে হইবে। সুযোগ মতো সংকেত অনুসারে সেইখানেই মাঝে মাঝে উভয়ের দেখা সাক্ষাৎ, মনের কথার আদান প্রদান চলিবে। মেজর গ্রিন পরদিন প্রাতে আসিয়া উপস্থিত হইলেন। বিকালে যথানিয়মে মহেন্দ্র তাহাকে পড়াইতে গেল। মেজর সাহেব পড়িলেন না। মহেন্দ্রকে চা খাওয়াইয়া হাসি খুশি গল্পগুজবে সময় কাটাইয়া তাহাকে বিদায় দিয়া সস্ত্রীক টমটমে হাওয়া খাইতে বাহির হইলেন। পরদিনও এই রূপ হইল। এই 2 দিন এখান হইতে বিদায় হইয়া মহেন্দ্র পার্ক লেন অঞ্চলে উপযুক্ত বাড়িতে খালি ঘর খুঁজিয়া বেড়াইল। কিন্তু তখন রাত্রি, কোথাও কোনো সুবিধা করিতে পারিল না। সুতরাং সে স্থির করিল রবিবারে এই পাড়ায় আসিয়া এই কার্যটি সম্পন্ন করিবার চেষ্টা করিবে। তৃতীয় দিন আপিসে মেজর সাহেব মহেন্দ্রকে একান্তে ডাকিয়া বলিলেন, মহেন, আমার এখন অনেক কাজ পড়িয়াছে। এখন আমি আর বাংলা পড়িবার সময় পাইব না। আর তোমাকে কষ্ট করিয়া আমাদের কুঠিতে আসার প্রয়োজন নাই। বলিয়া তিনি মহেন্দ্রের প্রাপ্য টাকা তাহাকে বুঝাইয়া দিলেন। মহেন্দ্র দেখিল মেজর সাহেবের মুখখানা গম্ভীর, বিরক্তির ছায়াও তাহাতে সুস্পষ্ট। মহেন্দ্র আপিসে নিজ স্থানে গিয়া বসিয়া ভাবিতে লাগিল। না পড়িবার কারণ সাহেব যাহা বলিলেন তাহাই কি সত্য, না কাহারও নিকট কোনো কানা ঘুষা শুনিয়া তাহার মনে একটা সন্দেহ প্রবেশ করিয়াছে? যাহা বলিলেন তাহা আপিসে না বলিয়া নিজ গৃহেও তো বলিতে পারিতেন। তাহার কুঠিতে আর আমি যাই, ইহা কি তাহার আর ইচ্ছা নয়? বাস্তবিক এদিকে একটু বাড়াবাড়ি হইয়া উঠিয়াছিল বইকি। সেটা নিতান্ত নির্বুদ্ধিতারই কাজ হইয়াছে। ইহার 2 দিন পরে মেজর সাহেব আপিসের বারান্দায় আসিয়া হঠাৎ দেখিলেন কিছু দূরে তাহার গৃহভৃত্য একখানি চিঠি হাতে করিয়া মহেন্দ্রের আপিসের দিকে যাইতেছে। সাহেব বেয়ারাকে ডাকিলেন। সে ব্যক্তি চিঠিখানা বস্ত্র মধ্যে লুকাইয়া প্রভুর নিকট আসিয়া দাঁড়াইল। সাহেব তাহাকে নিজের খাস কামরায় আনিয়া বলিলেন, কিসকা চিঠি দিখলাও। প্রভুর সক্রোধ মূর্তি দেখিয়া বেয়ারা কম্পিত হস্তে চিঠিখানা বাহির করিয়া দিল। তুম আভি বাহার বারান্দা মে ঠেহরো বলিয়া সাহেব চোখে চশমা আটিয়া দেখিলেন তাহার স্ত্রীর হস্তাক্ষরে মহেন্দ্রের নাম লেখা। খামের মুখে জল দিয়া ভিজাইয়া দিলেন। কিয়ৎক্ষণ পরে উহা সন্তর্পণে খুলিয়া চিঠিটি পাঠ করিলেন। সেই কয়েক লাইন ইংরাজির অনুবাদে এই, প্রিয়তম, আজ 3 দিন তোমায় চোখের দেখাটিও পাই নাই। সেজন্য যে কি কষ্টে আছি তাহা বলিতে পারি না। আজ রাত্রি 9টার পর এলিয়ট ট্যাঙ্কের পশ্চিমে আমাদের সেই নির্জন বৃক্ষতলের বেঞ্চখানিতে তুমি বসিয়া থাকিও। সৌভাগ্যবশত একটা সুযোগ ঘটিয়াছে। ওই সময় সেখানে গিয়া আমি তোমার সহিত দেখা করিব। তোমারই এলসি।
মেজর সাহেব কাগজে টুকিয়া লইলেন, এলিয়ট ট্যাঙ্ক, পশ্চিমে আর বেঞ্চে। তাহার পর খামখানি আঠা দিয়া আটিয়া ডাকিলেন, বেয়ারা। বেয়ারা আসিয়া দাঁড়াইল। সাহেব বলিলেন, যাও, चिट्ठी मोहन बाबू के देओ। हम इस चिट्ठी को देखा, मेम साहेब, ये मोहन बाबू को कोई को मत बोलो, खबरदार। बोलने से। मेजर साहेब ताहार टेबिलेर देराज टानिया एकटा रिभलभार बाहिर करिया बेयारार दिके लक्ष्य करिया बलिलेन, बोलने से हम तुमको शूट करेगा, जान से मार देगा, समझा? बेयारा कम्पित पदे एक हाथ पिछाइया गिया करजोड़े कातर स्वरे कहिल, नहीं खुदाबंद, हम कुछ नहीं बोलेगा, कोई को नहीं बोलेगा, मेरा जान प्यारा है। मेजर साहेब रिभलभारटी देराजे बंध करिया बलिलेन, अच्छा याद रखो, जाओ। बिकाले मेजर साहेब स्त्री के बलिलेन, एलसी, आज आमी बाड़ीतेई खाइब, बाबुर्चिके बलिया दाओ। এই কথা শুনিয়া মেম সাহেবের মাথায় যেন বজ্রাঘাত হইল। মনের ভাব যথাসাধ্য গোপন করিয়া সে বলিল, তবে তুমি যে বলিয়াছিলে আজ তোমাদের ইউনাইটেড সার্ভিস ক্লাবে একটা ভোজ আছে, ৯টার সময় তোমায় সেখানে যাইতে হইবে, বাড়িতে খাইবে না। হ্যাঁ, তা বলিয়াছিলাম বটে, কিন্তু সেখানে যাইতে আর ইচ্ছা হইতেছে না। আজ এম্পায়ারে একটা খুব ভালো ফিল্ম আছে, চলো ডিনারের পর দুজন গিয়া দেখিয়া আসি। এলসি ভিতরে ভিতরে অত্যন্ত অসন্তুষ্ট ও বিরক্ত হইয়া অগত্যা স্বামীর প্রস্তাবে সম্মত হইল। ডিনার শেষে রাত্রি ৯টার সময়ে টমটম জোতাইয়া মেজর সাহেব স্ত্রীকে লইয়া বাহির হইলেন। বায়োস্কোপে পৌঁছিয়া টমটম বিদায় করিয়া দিলেন, ট্যাক্সিতে ফিরিবেন। ৯:৩০ বায়োস্কোপ আরম্ভ হইল। ১০টার পূর্বেই মেজর সাহেব বলিলেন, তুমি একটু থাকো, আমি ১০ মিনিটের মধ্যে ফিরিয়া আসিতেছি, বড় পিপাসা পাইয়াছে, আমি একটু পান করিয়া আসি। এলসি কোনো কথা বলিল না। স্বামীর সঙ্গ তাহার বিষময় বোধ হইতেছিল। মেজর সাহেব চলিয়া গেলে সে বসিয়া ভাবিতে লাগিল, আজ আর মোহেনের সঙ্গে সাক্ষাৎ করিবার কোনোই উপায় নাই। সে বেচারি সংকেত স্থানে বসিয়া অবশেষে হতাশ হইয়া প্রস্থান করিবে। সাহেব এদিকে রাস্তা পার হইয়া দ্রুত পদে ময়দানের ভিতর চলিয়া গেলেন। ১০ মিনিট পরে উদ্দিষ্ট স্থানের নিকটবর্তী হইয়া পথ হইতেই দেখিতে পাইলেন, বৃক্ষতলের অন্ধকারে বেঞ্চের উপর ফেল্ট হ্যাট মাথায় দিয়া কে একজন একাকী বসিয়া আছে। পথ হইতে নামিয়া ঘাসের উপর দিয়া সন্তর্পণে তিনি সেই দিকে অগ্রসর হইলেন। পার্শ্ববর্তী হইয়া বজ্রগম্ভীর স্বরে তিনি ডাকিলেন, মোহেন। মহেন্দ্র চমকিয়া দাঁড়াইয়া উঠিয়া বলিল, কে? মেজর গ্রিন? হ্যাঁ, আমি মেজর গ্রিন। তুমি এ সময়ে এখানে বসিয়া কি করিতেছ মহেন? আমি বায়ু সেবন করিতেছি। সাহেব গর্জিয়া উঠিলেন, ইউ রাস্কেল! বায়ু সেবন করিতেছ না আমার স্ত্রীর প্রতীক্ষা করিতেছ? বিশ্বাসঘাতক! এত বড় আস্পর্ধা তোমার! একজন ইউরোপীয় মহিলা আমার স্ত্রীর সহিত প্রেম করো? আমি এই দণ্ডে তোমায় হত্যা করিব। বলিয়া সাহেব ভিতরের বুক পকেট হইতে রিভলভার বাহির করিলেন। উহার উজ্জ্বল নলটি অদূরস্থ গ্যাসের আলোকে চকমক করিয়া উঠিল, কিন্তু রিভলভার ছুঁড়িবার অবসর সাহেব পাইলেন না। মহেন্দ্র
পালোয়ানগণের নিকট শেখা একটা ল্যাং মারিয়া সেই মুহূর্তে সাহেবকে ধরাশায়ী করিয়া তীর বেগে ঘোড়দৌড়ের মাঠের দিকে ছুটিল। মেজর সাহেব তাহার স্থূল দেহখানি যথাসাধ্য শীঘ্র উঠাইয়া আবার দুই পায়ে দাঁড়াইয়া পলায়মান মহেন্দ্রের দিকে রিভলভার লক্ষ্য করিলেন। আওয়াজ হইল সশব্দে। সৈনিক পুরুষের শিক্ষিত হস্ত। মহেন্দ্রের মাথার ফেল্ট হ্যাট উড়িয়া গেল, কিন্তু মহেন্দ্র পড়িল না দেখিয়া সাহেব তাহার পশ্চাৎ ধাবন করিলেন। স্থূল দেহ লইয়া যথাসম্ভব দ্রুত দৌড়িতে লাগিলেন। সঙ্গে সঙ্গে দ্বিতীয় তৃতীয়বার তাহার রিভলভার গর্জন করিয়া উঠিল। কিন্তু মহেন্দ্রও পড়িল না, তাহাকে সাহেব আর দেখিতেও পাইলেন না। অগত্যা তখন প্রতিনিবৃত্ত হইলেন। রিভলভার পকেটে পুরিয়া পোশাকের ধুলা কাদা ঝাড়িতে ঝাড়িতে আবার বায়োস্কোপ অভিমুখে চলিলেন। স্ত্রীর নিকট ফিরিয়া গেলে এলসি বলিল, 10 মিনিটের মধ্যে আসিব বলিয়া গেলে, প্রায় 1 ঘণ্টা কাটিল, ছিলে কোথায়? মেজর সাহেব সংক্ষেপে উত্তর করিলেন, এক বন্ধুর সঙ্গে কথা কহিতেছিলাম। ওদিকে মহেন্দ্র ঊর্ধ্বশ্বাসে ছুটিতে ছুটিতে যখন দেখিল বন্দুকের শব্দ বন্ধ হইয়াছে, তখন দাঁড়াইয়া পশ্চাৎ ফিরিয়া চাহিল। এতক্ষণে সে গ্রাস রাইড রাস্তা পার হইয়া প্রায় ধোবি তালাবের নিকট পৌঁছিয়াছিল। অন্ধকারে তীক্ষ্ণ দৃষ্টি প্রেরণ করিয়া দাঁড়াইয়া রহিল, কিন্তু পশ্চাৎ ধাবনকারী সাহেবের আর কোনো চিহ্ন দেখিতে পাইল না। তখন সে দ্রুত পদে অগ্রসর হইল। ক্রমে লোয়ার সার্কুলার রোডে আসিয়া পড়িয়া একখানা চলতি ঠিকা গাড়ি খালি পাইয়া তাহা ভাড়া করিল এবং জানানি সওয়ারির মতো সমস্ত খড়খড়ি বন্ধ করিয়া রাত্রি 11টার সময় নিজ বাসায় আসিয়া পৌঁছিল। সমস্ত রাত্রি অনিদ্রায় কাটাইয়া ভোরে উঠিয়া মহেন্দ্র ধুতি গামছা আর তাহার মৃতা পত্নীর চিঠির বান্ডিলটা লইয়া গঙ্গা স্নান করিতে গেল। জলে নামিয়া সেই চিঠির বান্ডিলটা গঙ্গা গর্ভে ছুড়িয়া ফেলিয়া দিল। তারপর স্নান করিয়া বাসায় ফিরিয়া আসিল। পরদিন আফিসে সাহেবের নামে কর্মত্যাগপত্র লিখিয়া উহা ডাকে দিয়া নিজ জিনিসপত্র সহ স্টেশনে গিয়া ট্রেনে উঠিল এবং সন্ধ্যার মধ্যেই বাড়ি পৌঁছিয়া জননীকে প্রণাম করিল। মা বলিলেন, কি বাবা, ছুটি নিয়ে এলি? না মা, চাকরি ছেড়ে দিয়ে এলাম। পরের এন্তাজারি আর পোষালো না। অমন চাকরিটা ছাড়িয়া আসাতে মা বড় দুঃখিত হইলেন। মেম সাহেবের সেই 1000 টাকায় চাষের জন্য হাল গরু কিনিয়া মহেন্দ্র চাষবাস আরম্ভ করিয়া দিল এবং পরের মাসেই নিকটস্থ গ্রামের একটি সুন্দরী মেয়ে দেখিয়া বিবাহ করিয়া ফেলিল। বৎসর 2 পরে মহেন্দ্র তাহাদের গ্রামের লাইব্রেরিতে একখানি ইংরাজি সংবাদপত্রে মেজর গ্রিনের নাম ছাপা দেখিয়া কৌতূহলী হইয়া খবরটা পড়িল। ইহা বিলাতি সংবাদপত্র হইতে উদ্ধৃত। ভারতীয় সেনা বিভাগের মেজর গ্রিন 1 বৎসরের ফার্লো লইয়া লন্ডনে বাস করিতেছিলেন। তিনি লন্ডনের আদালতে মোকদ্দমা করিয়া বিবি এলসি গ্রিনের সহিত তাহার বিবাহ বন্ধন ছেদন করিয়াছেন এবং কি রেসপন্ডেন্ট লয়েডস ব্যাংকের কর্মচারী টার্নার নামক কোনো যুবকের বিরুদ্ধে 1000 পাউন্ড খেসারতের ডিক্রি পাইয়াছেন।
আপনারা শুনছিলেন সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা যুবকের প্রেম অবলম্বনে গল্প মোহজাল। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, সকল প্রিয়জনের সাথে শেয়ার আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।